সম্প্রতি চীন সফরে গিয়ে আবার হাস্যকর ভারত বিরোধী কথাবার্তা বলে এবার মনে হয় লোক হাসানোর জন্য নোবেল পাবেন মোহাম্মদ ইউনূস। উত্তর পূর্ব ভারত নিয়ে চীনে গিয়ে হুঁশিয়ারি সুরে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এই আবহে এবার ইউনূসকে পাল্টা তোপ দাগলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুধু তাই নয়, ইউনূসের সরকারকে কার্যত স্বীকৃতি দিতেও অস্বীকার করেন হিমন্ত। উত্তর পূর্ব ভারত নিয়ে ইউনূসের মন্তব্যের নিন্দা করেন হিমন্ত। পাশাপাশি তিনি আবেদন করেছেন ইউনূসের এই উস্কানিমূলক মন্তব্য যেন হালকাভাবে নেওয়া না হয়। চীন সফরে গিয়ে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন মোহাম্মদ ইউনূস। তিনি কি বলেছেন? তিনি বলেছেন উত্তর পূর্বে ভারতের 7টি রাজ্য স্থলবেষ্টিত অঞ্চল, তাদের সমুদ্রে পৌঁছানোর কোনো উপায় নেই। এই অঞ্চলে আমরাই সমুদ্রের দেখভাল করি। এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণ হতে পারে। এইসব উস্কানিমূলক বক্তব্যের পরেও ভারত থেকে কোনো পাত্তা দেয়া হয়নি ইউনেস্কো। যদিও এরপর ময়দানে আসে এস জয়শঙ্করের বার্তা। তিনি কি বলেন? তিনি বলেন যে সর্বোপরি আমাদের বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে, প্রায় 6500 কিলোমিটার। ভারত কেবল 5টি বিমস্টেক সদস্যের সাথেই সীমান্ত ভাগ করে না, তাদের বেশিরভাগকেই সংযুক্ত করে, বরং ভারতীয় উপমহাদেশ এবং আসিয়ানদের মধ্যে সংযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রদান করে। কৌশলী বার্তায় জয়শঙ্কর বলেন, বিশেষ করে আমাদের উত্তর পূর্ব অঞ্চলটি বিমস্টেকের জন্য একটি সংযোগ কেন্দ্র হিসাবে আবির্ভূত হচ্ছে, যেখানে সড়ক, রেলপথ, জলপথ, গ্রিড এবং পাইপলাইনের অসংখ্য নেটওয়ার্ক রয়েছে। তিনি আরও বলেছেন, আমরা সচেতন যে এই বৃহত্তর ভৌগোলিক ক্ষেত্রে পণ্য, পরিষেবা এবং মানুষের সুষ্ঠু প্রবাহের জন্য আমাদের সহযোগিতা এবং সুবিধে প্রদান একটি অপরিহার্য পূর্ব শর্ত। তিনি বলেছেন, এই ভূকৌশলগত বিষয়টি মাথায় রেখে আমরা গত দশকে বিমস্টেককে শক্তিশালী করার জন্য ক্রমবর্ধমান শক্তি এবং মনোযোগ নিবেদিত করেছি। বাংলাদেশের ভেতরে ইতিমধ্যেই যদিও শুরু হয়েছে সামরিক তৎপরতা। সবাই কি বলছে? ইউনূসের গদি টলমল। আর এদিকে ইউনূস অপরের ঘরে ঢিল মারতে ব্যস্ত রয়েছেন। রমজান মাস মিটতেছে। রমজান মাস মিটলেই বাংলাদেশে ঘটবে অঘটন। ইতিমধ্যে ঈদ শেষ হয়ে গিয়েছে, এবার দেখার কি হয় বাংলাদেশে। চলুন দেখি কি পরিস্থিতি ওখানে, আর কেন সামরিক শাসনের আশঙ্কা করছে সবাই। নমস্কার, আই এম বোসের আবার একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনাল। বাংলাদেশ কি সামরিক শাসনের মুখোমুখি? আবার কি ফিরে আসছে অশান্ত সমর? আবার কি বাংলাদেশের রাস্তায় রাস্তায় শুরু হবে ফৌজি টহল? এমনই অনেক প্রশ্ন আবার চাপা গুঞ্জনের মতন শোনা যাচ্ছে আকাশে বাতাসে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় অশান্ত সাম্প্রদায়িক শক্তির দাপাদাপি, খুন, ধর্ষণ, হিন্দুদের উপর অত্যাচার, মন্দিরে আক্রমণ, এসব প্রায় সবার গা সওয়া হয়ে গিয়েছে। বাংলাদেশের রাজাকার বা রাজাকার যাই বলি না কেন, বা পাকিস্তানপন্থীদের হুঙ্কারে ঢাকা সহ সমস্ত বাংলাদেশ কেঁপে উঠেছে। পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই ও একটা স্বাধীন দেশ হিসেবে যাত্রা শুরু করার পর যত রকম সংস্কার সব কিছুকে অস্বীকার করে আবার পাকিস্তান হতে চাইছে এই বাংলাদেশ। তবে এবার উলটপুরাণ, হঠাৎ করেই বাংলাদেশের সামনে এসে দাঁড়ালো সামরিক শাসনের সম্ভাবনা। বিষয়টা খুলে বলি আপনাদের। সামরিক শাসনের জল্পনা প্রায় দাবানলের মতন ছড়িয়ে পড়েছে সর্বত্র। আচমকাই সেনা সদর দপ্তরের তরফে জানানো হয়েছে কি, জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান। আর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগে সেনা দপ্তরে বাংলাদেশের বিভিন্ন দলের শীর্ষ নেতা এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে দফায় দফায় ম্যারাথন বৈঠক করেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ জামান। এই বৈঠকে মূলত সরকার বিরোধী নেতা এবং বিশিষ্ট জনেরাই ছিলেন। তাই বাংলাদেশের সামনে আবার সামরিক শাসনের সম্ভাবনা ধেয়ে এলো বলেই সকলে মনে করছেন। জেনারেল ওয়াকার উজ জামানের নামে ফেসবুকে একটা পোস্ট ভাইরাল হয়, যেখানে স্পষ্টই সারা দেশের সামরিক বাহিনীর সদস্যদের তিনি তৈরি থাকতে বলেন বড় কোনো নির্দেশের জন্য। যেই বিষয়টা ছড়িয়ে পড়ে তখনই তাড়াতাড়ি পোস্টটি ডিলিট করা হয়। যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়েছিল সেটাও ওয়াকার উজ জামানের কিনা তা নিয়েও প্রশ্ন ওঠে। সেই ফেক অ্যাকাউন্টটাও ডিলিট করা হয়েছে। তবে ততক্ষণে যা হবার হয়ে গিয়েছে, সারা দেশে সেই পোস্ট ছড়িয়ে পড়েছে। এদিকে সেনাপ্রধান যখন বক্তৃতা দিলেন তখন জল্পনা তুঙ্গে উঠে গেল, কারণ জেনারেলের বক্তব্যের সময় তার শারীরিক ভঙ্গি এবং বক্তব্যের ভাষা বেশ কঠোর মনে হয়েছে। রাজনীতিকদের কেউ কেউ এতে অবাক হয়েছেন। কারণ কি, অন্তর্বর্তীকালীন সরকারের গত 6 মাসে যে অরাজকতার পরিস্থিতি, তখন সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেখানে এতটা কঠোর কথা বলেননি তিনি। এমনকি এবারের বক্তব্যের পর রীতিমতন ঢাকার রাস্তায় সাজোয়া সেনাবাহিনীর টহল দেখা যাচ্ছে। ক্রমশ বাড়ছে বাহিনী।
জুলাই মাসের বিক্ষোভ আর 5ই অগস্ট শেখ হাসিনার পতনের পর যথেষ্ট সংযত ছিল এই সামরিক অধিকর্তা। এবার কিন্তু সবকিছুর বাঁধ ভেঙে গিয়েছে। অনেকের মতে শেখ হাসিনার পর যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাদের কাজকর্ম অনেক ক্ষেত্রেই বহু সমস্যা ডেকে এনেছে। বিশেষ করে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ এবং আশঙ্কা তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলো বিভেদে জড়িয়েছে। সাধারণভাবে এটাকে একটা নিয়ন্ত্রণহীন অরাজক পরিস্থিতি বলে। একদিকে চলছে সাম্প্রদায়িক হানাহানি, নির্বিচারে হত্যা, অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার আর তার কিছু অপদার্থ উপদেষ্টা রীতিমতন দেশের হাল বেহাল করে দিচ্ছে। এক শ্রেণীর মৌলবাদীর হাত ধরে বাংলাদেশে ক্রমশ শক্তি বাড়াচ্ছে পাকিস্তানি জঙ্গিরা। এই পরিস্থিতিকেই ভয় পেয়েছেন সামরিক অধিকর্তা। তাই কি তিনি এবার সামরিক অভ্যুত্থানের দিকে এগোচ্ছেন? তবে বাংলাদেশের সামরিক শাসন নতুন কিছু কিন্তু নয়। এর আগেও এমন ঘটনা বহুবার ঘটেছে। চলুন একবার ফিরে দেখি ইতিহাসের সেই সব সামরিক শাসনের ঘটনাগুলোকে। 1971 সালে পাকিস্তানের থেকে স্বাধীনতা অর্জন করার পরই বাংলাদেশে প্রবল রাজনৈতিক চাপানোতর চলতে থাকে। 1975 সালে সর্বপ্রথম সামরিক শাসনের মুখে দাঁড়ায় বাংলাদেশ। 1975 সালের 15ই অগস্ট মেজর শরীফুল হক ডালিমের নেতৃত্বে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর বাংলাদেশে প্রথম এই সামরিক কিউ শুরু হয়েছিল। তবে এই সময় সরকারের দায়িত্ব নিয়েছিলেন মুজিব বিরোধীরা। 3রা নভেম্বর আবার এই সরকারকে ক্ষমতাচ্যুত করেন জেনারেল খালেদ মোশাররফ। খালেদ মোশাররফ রক্তপাতহীন অভ্যুত্থান চেয়েছিলেন, তাই সারা দেশে প্রায় সব নেতাকেই জেলবন্দি করা হয়েছিল সেই সময়। তবে বেশি দিন নয়, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তার পাশে ছিল না। তাই নিজেদের ভেতরে অন্তর্দ্বন্দ্বে কর্নেল আবু তাহের খালেদ মোশাররফকে হত্যা করলে সামরিক শাসন শেষ হয়। 1977 সাল থেকে 1980 সালের মধ্যে বাংলাদেশে অনেকগুলি সামরিক বিদ্রোহ হয়েছিল। তার মধ্যে বগুড়া বিদ্রোহ খুবই নামকরা। জেনারেল জিয়াউর রহমান যখন ক্ষমতা দখল করে তখন তার বিরুদ্ধে 5 বছরে 21টি সামরিক অভ্যুত্থান হয়। 22তম অভ্যুত্থান তাকে হত্যা করা হয়। জিয়াউর রহমানের হত্যার পর 1981 সালে 30 মে আবার সামরিক অভ্যুত্থান হয়। জিয়াউরের প্রধান সেনাপতি এরশাদের ষড়যন্ত্রে একদল আর্মি অফিসার ক্ষমতা দখলের দিকে এগোতে থাকে। 1982 সালের 25 মার্চ রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে পদচ্যুত করে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন জেনারেল এরশাদ। বাংলাদেশে এরশাদের সরকার স্বৈরাচারী সরকার বলেই পরিচিত। এরপর 1990 সালের 6 ডিসেম্বর এরশাদ ক্ষমতা থেকে অপসারিত হয়। এটাই হলো বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সামরিক অভ্যুত্থান ও সামরিক শাসনের ইতিহাস। তবে এগুলো ছাড়াও বহু সামরিক অভ্যুত্থান হয়েছে, কিন্তু সেগুলো দেশের ক্ষমতা দখল করেনি। তাই এখানে সেগুলোর কথা বলছি না। এখন প্রশ্ন হলো, সারা দেশে এখন যেমন পরিস্থিতি তাতে মনে হচ্ছে সামরিক ক্ষমতা প্রতিষ্ঠা পেতে চলেছে। যদি আগের ঘটনাগুলি দেখেন তাহলে বুঝবেন যখন তখন সামরিক ক্ষমতা প্রতিষ্ঠিত হতে পারে এই বাংলাদেশে। যদিও এর আগে বাংলাদেশের সামরিক শাসন খুব একটা সুখের ছিল না, তবে এটা স্বীকার করতেই হবে জেনারেল জিয়াউর এবং এরশাদের দীর্ঘদিনের ক্ষমতায় থাকা বাংলাদেশের সেনাবাহিনীকে অনেকটাই ক্ষমতাবান এবং দেশের ক্ষমতা চালানোর অভিজ্ঞতা সম্পন্ন করে দিয়েছিল। সুতরাং ওরা যে খুব একটা খারাপ দেশ শাসন করবে তা কিন্তু একেবারেই নয়। আর এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অস্থায়ী সরকার ও কোটা সংস্কার আন্দোলনের কিছু অবিবেচক ছাত্রনেতা যেভাবে বাংলাদেশের অবস্থা বেহাল করে দিয়েছে, অর্থনীতি, দেশের ভেতরে আইন শৃঙ্খলা, বিদেশ নীতি, দেশের সার্বভৌমত্ব সবই এই মুহূর্তে বিপদের মুখে। বারবার সামনে চলে আসছে মাস কিলিংয়ের ঘটনা। কিছুদিন আগেই একটা ছোট্ট শিশুকে পিটিয়ে হত্যা করার দৃশ্য দেখে শিউরে উঠেছিল সারা বিশ্ব। কূটনৈতিক দিক থেকে বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রগুলোর কাছে ক্রমশ বিতর্কিত হয়ে উঠছে। কিছুদিন আগেই মায়ানমারের সঙ্গে সীমান্ত বিতর্ক নিয়ে নাজেহাল হয়েছে এই বাংলাদেশ। এই পরিস্থিতিতে যদি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা ঢিলেঢালা সরকার চলে তবে সমূহ বিপদ। তাই সামরিক শাসন এই সময় বাংলাদেশকে ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারে। গত বছর 5ই অগস্ট যেদিন শেখ হাসিনার পতন হয় সেদিন সেনাপ্রধান বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে আলোচনা হয় আর তার প্রক্রিয়া শুরু হয়। সেই সময় 5 থেকে 8 তারিখ পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। এই 3 দিন আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি সামলাতে হয়েছে সেনাবাহিনীকেই। বেসামরিক প্রশাসন এবং পুলিশ বিপর্যস্ত হয়ে পড়েছিল, তাই সেনাবাহিনীর পরিস্থিতি সামলানোর অভিজ্ঞতা আছে এটা বোঝাই যাচ্ছে। বাংলাদেশের সামরিক শাসনই এখন পারে সেই দেশটাকে বিভিন্ন ভয়ঙ্কর পরিস্থিতির হাত থেকে রক্ষা করতে। এবার এক নজরে দেখে নেব কেন সামরিক শাসন হতে পারে, কেন বা এই পরিস্থিতি তৈরি হলো। এখন বাংলাদেশে গণতন্ত্র প্রচণ্ড দুর্বল, আর যে কোনো রাজনৈতিক পরিস্থিতিতে দেশটা পিছিয়ে পড়েছে। অনভিজ্ঞ ছাত্র নেতাদের হঠকারিতায় দিনে দিনে দেশের আইন ব্যবস্থা কোলাপস করছে।
মৌলবাদী শক্তির ক্রমশ বারবারন্ত ইতিমধ্যে দেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান সেগুলোকে ধীরে ধীরে ধ্বংস করছে। এছাড়াও সংখ্যালঘু হিন্দুদের হত্যা ছাড়া সারা বিশ্বে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলা সরকারের বেহাল অবস্থা ও মৌলবাদী নীতি প্রকাশ্যে চলে এসেছে ইতিমধ্যেই গোটা বিশ্বের সামনে। কোনো আইনের শাসন নেই। চিন্ময় প্রভুকে মিথ্যে অভিযোগে জেলে রাখা সারা বিশ্বের হিন্দু ধর্মের মানুষকে অপমান এবং থ্রেট বলেই মনে করা হচ্ছে, যেটা প্রমাণ করছে বাংলাদেশে আইন ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। আওয়ামী লীগকে ভোট লড়তে দেবে না বলেই ইতিমধ্যেই সুস্থ গণতন্ত্রকে শেষ করা হয়েছে। অনেকেই বলছেন আওয়ামী লীগ তো এই ঘটনাটাই ঘটিয়েছিল। তাহলে বলবো আওয়ামী লীগের সঙ্গে তাহলে আপনাদের আর পার্থক্য কোথায় রইল? আপনারাও সেই কাজই করছেন। তাহলে প্রতিদিন পাকিস্তান ও মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠীর হুঙ্কার আর ভবিষ্যতে বাংলাদেশের অস্তিত্ব সংকট ডেকে আনছে। সেনাকর্তারা ভালোই বুঝতে পারছেন কূটনৈতিকভাবে বাংলাদেশ ক্রমশই কোণঠাসা হচ্ছে। যে পাকিস্তানের নিজেরই খাওয়া জুটছে না, তাদের সঙ্গে গিয়ে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যদিও ভারত এসব নিয়ে খুব একটা ভাবতে রাজি নয়, তারা পাত্তা দিচ্ছে না। এমনকি কলকাতা দখলের হাস্যকর নাটক দেখেও ভারত এসব সম্পর্কে কোনো কথাই বলেনি। অন্যদিকে মোহাম্মদ ইউনূস এবং তার অপদার্থ পরামর্শদাতারা কিছু করা তো দূরের কথা, তারাও উগ্রপন্থী এবং পাকিস্তানপন্থীদের সহায়তা করে দেশকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এতটাই বিপজ্জনক যে এক প্রকার বাধ্য হয়ে সেনাবাহিনীকে বাংলাদেশকে রক্ষা করতে এগিয়ে আসতে হচ্ছে। বিপদ বুঝে চীনে ছুটছেন ইউনূস। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ড্যান্ট এসে দেখা করছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে। মানেটা কিন্তু স্পষ্ট। আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড ইউনূসের মৌলবাদী ঘেঁষার নীতি দেখে আগেই বিরক্ত ছিলেন। এবার কি তিনি ওয়াকারুজ্জামানের কাছে গ্রিন সিগন্যাল দিলেন? আন্তর্জাতিক মহলে চাপা গুঞ্জন রমজান মাস মেটার অপেক্ষা, তারপরে একটা বড় পরিবর্তন বদলে দিতে পারে উপমহাদেশের ভাগ্য। কি হয় সেটা দেখার জন্য সবাই আমরা এই মুহূর্তে প্রস্তুত। তবে এটা বলতে পারি, খাদের কাছে পৌঁছে যাওয়া বাংলাদেশের পক্ষে সামরিক শাসন মোটেই এখন খারাপ নয়। যাই হোক, বাংলাদেশের আপামর জনগণ যারা এই ভিডিও দেখলেন, আপনারা ডিসাইড করবেন। এই ভিডিও সমস্ত বাংলাদেশের মানসিকতা প্রকাশ পায় না। এটা এক ধরনের মানসিকতা যা বাংলাদেশকে এই মুহূর্তে শাসন করছে, সেটাই আমরা তুলে ধরলাম। বাংলাদেশে বহু মানুষ রয়েছেন যারা নিজের দেশের ভালো বোঝেন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে আপনাদের মধ্যে শেয়ার করবেন আর প্লিজ লাইক দেবেন। আরও অনেক আন্তর্জাতিক বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, দেশের বিষয় তুলে ধরবো, রাজনীতি থেকে শুরু করে দেশাত্মবোধ এবং দেশের ইতিহাস। আই এম বোস প্রত্যেক মুহূর্তে আপনাদের মধ্যে আপনাদের সাথে শেয়ার করে, আগামী দিনেও করবে। তাই বলবো এই চ্যানেলকে সঙ্গে রাখুন। যদি সত্যি দেশাত্মবোধকে জাগাতে চান, আই এম বোসকে পাশে রাখুন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওয়ে। এখানে শেষ করছি। জয় হিন্দ।